আরেকবার আমন্ত্রণ ৭১ জার্নালে এবং এই পর্যায়ে যুক্ত করে নিচ্ছি অ্যাডভোকেট রানা দাশগুপ্তকে। তিনি সাধারণ সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যে বিষয়টি নিয়ে এবার আলোচনা, সেখানে আমরা যদি সংবাদটি একটু পড়ি, সেখানে সংবাদের মধ্যে যে বিষয়টি সেটা বলাই হয়েছে যে পুরান ঢাকার আগাসাদেক সড়কের পাশের মিরন জিল্লা সুইপার কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদ প্রক্রিয়ার উপর ৩০ দিনের স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এবং এরপর বেশ বিস্তারিতই সংবাদটি আছে, সেখান থেকে আলোচনাটি শুরু করব। অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, আপনাকে দিয়ে যদি শুরুটি করি, কেন তাদেরকে উচ্ছেদ করার প্রয়োজন হলো, আর কেনই বা এরপরে এসে এই স্থিতাবস্থার বিষয়টি এলো? ধন্যবাদ। আসলে এই যে মিরাঞ্জলি হরিজন যে পল্লীটি আছে, এই হরিজন পল্লীতে যারা আছেন তারা কিন্তু সব জাত সুইপার। ৪০০ বছর আগে ব্রিটিশ সরকার এদেরকে ভারত থেকে নিয়ে এসে ওই জায়গায় বসতি স্থাপন করিয়েছিল এবং সেখানে এখন প্রায় ৯০০টি পরিবার আছে, যার লোক সংখ্যা হচ্ছে প্রায় ৮,০০০-এর। হঠাৎ করে দেখা গেল যে ২০১৬ সালে সেখানে একটি ঢাকা সিটি কর্পোরেশন আমাদের জানা, তারা একটি বাজার পরিকল্পনা নিল যে বহুতল ভবন করবে, কাঁচা বাজার এবং বহুতল ভবনের মধ্যে একটি বাণিজ্যিক স্থাপনা করবে। এটি জানার পরে আমরা লক্ষ্য করলাম হরিজন পল্লীর বাসিন্দারা তৎকালীন এলজিআরডি প্রতিমন্ত্রী, ওনার নাম হচ্ছে আপনার মিস্টার চক্রবর্তী, ওনার সাথে দেখা করলেন। আমি আপনাকে বলি, ভট্টাচার্য, ওই যে যিনি প্রতিমন্ত্রী ছিলেন, ওনার সাথে দেখা করলেন, ওনার কাছে আবেদন করলেন যে আপনি একবার আসুন, দেখে যান কোন অবস্থায় আমরা আছি। তিনি একটা ডিও লেটার দিয়েছিলেন তৎকালীন ওই প্রতিমন্ত্রী হিসেবে দিয়েছিলেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের কাছে, যে পুনর্বাসন ছাড়া এদের উচ্ছেদ করা উচিত হবে। পরবর্তী পর্যায়ে হরিজন পল্লীর বাসিন্দারা তারা সাবেক পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান সাহেবের কাছেও তারা একটি মেমোরেন্ডাম দিয়েছিলেন এবং সেখানেও বলেছেন যে পুনর্বাসন ছাড়া দয়া করে আমাদের উচ্ছেদ করবেন না। আমরা জাত সুইপার, কোথাও আমাদের কেউ জায়গা ভাড়া দেবে না, আমাদের ছেলে মেয়েদের কোনো স্কুলে ভর্তি করানো হবে না, অতএব আমাদেরকে আমাদের জায়গায় থাকতে। কিন্তু হঠাৎ করে দেখা গেল এত সব আবেদন এবং পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেবও কিন্তু তিনিও কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের কাছে আবেদন করেছিলেন যাতে পুনর্বাসন ছাড়া এদেরকে যাতে উচ্ছেদ করা না হয়। কিন্তু হঠাৎ করে দেখা গেল আজ থেকে কিছুদিন আগে হঠাৎ করে সেখানে গিয়ে হরিজন পল্লীর ১০-১২টি বাড়ি উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদের প্রক্রিয়াটি যখন শুরু হয়ে গেল, তখন তাদের মধ্যে শঙ্কা এবং আতঙ্ক তাদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দেখা যায় যে তখন সিটি কর্পোরেশন তারা ওটা করেছিল যে ১২০টি কক্ষ ভেঙে দেবে, যেখানে ২০০টি পরিবারের বসবাস আছে। এক কক্ষ ১২০টি, পরিবার হচ্ছে ২০০টি, তাহলে ধরে নিতে পারে অর্থাৎ এটা হচ্ছে হরিজন পল্লীর আরেকটি অংশ। তখন তারা, এবং এটি উচ্ছেদের পরিকল্পনা হয়েছিল এ মাসের ৩ এবং ৪ তারিখে, ৪ প্লেটুন পুলিশও চাওয়া হয়েছে। কিন্তু আলটিমেটলি এটি যখন তারা জানতে পারল, তখন তারা শঙ্কা এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল এবং ৫ তারিখ তারা জানতে পারলো। ৬ তারিখ থেকে আপনারা জানেন যে তারা মানববন্ধনের মধ্য দিয়ে একটি প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করবে। এই মানববন্ধন থেকে প্রতিবাদ কর্মসূচি নিয়ে তারা কিন্তু একটা মিছিল সহকারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের সাথে দেখা করতে গেলেন। কিন্তু মেয়র সাহেব সেদিন বাংলাদেশে ছিলেন না, তিনি বোধহয় ওই দিন রাতের বেলায় এসেছেন। তখন চিফ সেক্রেটারি যিনি আছেন তার সাথে দেখা করলো, তাকে পরিষ্কার করে একটি প্রতিনিধি দল সেখানে ওনার সাথে দেখা করলেন
এবং প্রতিনিধি দলের নেতৃত্বটা সেদিন আমাকে দিতে হয়েছে। আমি পরিষ্কার করে বললাম, এরা সব জাত সুইপার। আপনারা অবৈধ বসবাসকারী উল্লেখে যাদেরকে উচ্ছেদ করতে চান, তারা ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত আইডি থেকে শুরু করে ভোটার তালিকা থেকে শুরু করে তাদের সবার ঠিকানাই তো এই হরিজন পল্লী। এরা অবৈধ বসবাসকারী হয়। অতএব তাদেরকে ঠিক আছে, আপনারা যদি বাণিজ্যিক ভবন করতে চান কোনো আপত্তি নেই, কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করে তাদের এই উচ্ছেদ প্রক্রিয়াটা আপনারা করতে পারেন। কিন্তু এরপরেও যখন উচ্ছেদের প্রক্রিয়াটি শুরু করতে গেল, তখন আপনারা লক্ষ্য করবেন গত 6 তারিখের পর থেকেই সেখানে একটি অহিংস আন্দোলন তারা কিন্তু গড়ে তুললো। হরিজন পল্লীর বাসিন্দারা তারা প্রতিবাদ করলো, তারা শুয়ে পড়লো, এবং সেখানকার স্কুলের বাচ্চারা তারা কিন্তু স্কুলের পোশাক পরে তারা প্রতিবাদ জানালো। এবং এই ঘটনায় গত 10 তারিখে একজন স্ট্রোক করে মারা গেলেন, তার নাম হচ্ছে লক্ষ্মীনাথ। যখন এগুলো দেখলো তখন তার মধ্যে একটা আতঙ্ক হলো যে আমরা যাব কোথায়। এর মধ্যে তার স্ট্রোক হলো, সে মারা গেল। 11 তারিখে স্বামী দাস বলে একজন, সে কিন্তু এই উচ্ছেদকারীদের সাথে নানান বাগবিতণ্ডা করার পরে হতাশ হয়ে সে ওখানে থাকে একটা নিম গাছ, সেই নিম গাছে সে উপরে উঠে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যার চেষ্টা করলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে এখন চিকিৎসাধীন আছে। আপনার এরপরে আপনি লক্ষ্য করবেন যে আজকেও রাজেশ দাস নামে একজন, সেও আত্মহত্যার চেষ্টা করেছে, হাসপাতালে আছে। এবং গতকালকে আরেকজন মারা গেলেন, তার নাম হচ্ছে পবন লাল, বয়স 55 বছর, সেও স্ট্রোকে মারা গেছে। তাহলে একদিকে আত্মহত্যার চেষ্টা, আরেকদিকে অহিংস আন্দোলন, আরেকদিকে কিন্তু এরপরেও কিন্তু তারা হরিজন পল্লীর বাসিন্দার নেতারা তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাও করেছে। এই পর্যায়ে আপনি আছেন, আমরা বিষয়টি মোটামুটি বুঝতে পারছিলাম। কিন্তু যারা এত বছর ধরে ব্রিটিশ আমল থেকে তারা এখানে আছেন, এতদিন থাকার কারণে তাদের কি সেই অবস্থানের উপর বা সেই বাসস্থান বা সেই জায়গাটির উপর, ভূমির উপর কোনো রকম কোনো অধিকার জন্মে কিনা, সেই প্রশ্নটিও আমার থাকছে। পাশাপাশি মঞ্জুল হাসান বুলবুল, মশিউল আলম, আপনাদের কাছে চলে আসি, আপনারাও নিশ্চয়ই প্রশ্ন রাখবেন, মন্তব্য দেবেন। না, আমার শ্রদ্ধেয় রানা দাশগুপ্তের যে বর্ণনা, সে বর্ণনার শুরুতে খুব মর্মান্তিক একটা চিত্র আমরা দেখতে পেলাম, যে যারা 400 বছর ধরে এখানে বসবাস করছেন, যাদের ঠিকানা এনআইডি সব এখানে প্রতিষ্ঠিত, তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। একদিকে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে, আমি যতদূর জানি, ঢাকায় পরিচ্ছন্ন কর্মীদের জন্য একটা সুন্দর আবাসিক এলাকা উদ্বোধন করেছেন, সেখানে অনেকগুলি পরিবার সংস্থান হয়েছে। এখানে রানা দাস যে কথাগুলি বললেন যে এদের চলে যেতে কোনো আপত্তি নাই, কিন্তু তাদেরকে যদি বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করা হয়, তাহলে এই 400 পরিবারের প্রায় 8000 মানুষ তারা কোথায় যাবে? তাদেরকে আত্মহত্যা করা ছাড়া তার কোনো পথ নাই, কারণ এই পরিবার পরিজন নিয়ে তারা কোথায় যাবে? আরেকটা দিক হচ্ছে যে এখানে তারা বলছে যে আপনারা আমাদেরকে পুনর্বাসন করার মধ্য দিয়ে এটা পরিষ্কার করেন, কোনো কিছু তাদের আপত্তি নেই। কাজে অপশন তো তাদের দিকে খোলা আছে। আর আমি একদিকে দেখছি সরকারের একদিকে আশ্রয়ের নীতি, ভূমিহীনদের জমি দেওয়া হচ্ছে, তাদের বাড়ি দেওয়া হচ্ছে, আর খোদ রাজধানীতে তো সরকারি নীতির পরিপন্থী কাজ হচ্ছে। তাহলে একদিকে আপনি গ্রামাঞ্চলে আশ্রয়ন প্রকল্প করে গরিব আশ্রয়হীন মানুষদেরকে আশ্রয় করে দিচ্ছেন, ঠিকানা দিচ্ছেন, আরেকদিকে যাদের ঠিকানা আছে তাদের কোনো বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদের ব্যবস্থা নিচ্ছে সিটি কর্পোরেশন। এটা তো মূল সরকারের নীতির সাথে একটা সাংঘর্ষিক। আমি যেটা এদিকে আদালতের বিষয় না, উন্নয়ন চাই আমরা, কিন্তু উন্নয়নের একটা মানবিক চেহারা থাকতে হবে। কিন্তু এখন রানাদার যে বর্ণনা আমরা শুনলাম, তার মধ্য দিয়ে একটা উন্নয়ন বা বাণিজ্যিক ভবন হোক আমরা চাই, কিন্তু যে অমানবিক চেহারাটা দেখছি সেটি তো গ্রহণ করা খুব কষ্টকর হচ্ছে। জি, মশিউল আলম। আমার তো মনে হচ্ছে যে এটা এখানে মানে এই হরিজন সম্প্রদায়ের প্রতি আমরা করুণাবশত কথা বলবো, এই করুণার বিষয়টা আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে যে এখানে শত শত বছর ধরে যে মানুষগুলো বাস করছে, এই জায়গা তো তাদের, এখান থেকে তাদেরকে উচ্ছেদ করবো কেন? আমি ইস্কাটন এলাকায় থাকি, আমি যদি 900টা পরিবারকে যদি কালকে বলা হয় যে আপনারা এখান থেকে চলে যান, আমরা এখানে একটা আইটি হাব বা হেন তেন কি একটা মার্কেট বানাবো, এটা বলতে পারবে? সম্ভব? এই মানুষগুলো দরিদ্র, এই মানুষগুলো
এই যে মানে মানে এক ধরনের যে 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 কাজ করে সেই কাজের কোনো মর্যাদা নেই বলে এই মানুষগুলোকে উচ্ছেদ করবে, এখানে মার্কেট বানাবে, এটা কি, এটা কেন? মানে এই অধিকার কোথায় পেয়েছে সিটি কর্পোরেশন? আমার তো এই প্রশ্ন করতে ইচ্ছে করছে। মানে আমরা তোমাদেরকে পুনর্বাসন না করেই তাড়িয়ে দেব, এই এই সিদ্ধান্তে পুনর্বাসন করলেও তো তারা যদি বলে যে আমরা যাব না, তাহলে কিভাবে তাদেরকে উচ্ছেদ করবে? এটা তো উচ্ছেদ করার কোনো অধিকার আছে বলে আমার মনে হচ্ছে না, কারণ এখানে শত শত বছর ধরে তারা বাস করছে। আর এখানে যদি আমরা করুণা করে কথা বলি যে এই মানুষগুলো কোথায় যাবে, তাদেরকে কেউ বাড়ি ভাড়া দেবে না, তাদের থাকার জায়গা নেই, এইভাবে কথা বলা উচিত নয়। তারা বাংলাদেশের নাগরিক, তারা একটা জায়গায় শত শত বছর ধরে সপরিবারে বাস করে, এইটা তাদের বাসস্থান, তাদের নিজেদের জায়গা। সিটি কর্পোরেশন কোনো কর্তৃপক্ষের মনে হয় এই অধিকার নেই তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করার। এখন যদি আমরা মানে তারা যদি বিবেচনা করেন, নিজেরা যদি বিবেচনা করেন যে ঠিক আছে আমাদেরকে যদি আরেকটা জায়গা দেওয়া হয়, আমাদেরকে সেই জায়গায় পুনর্বাসিত করা হয়, তাহলে আমরা যাব। সেটা তাদের উপরে, তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে যে তারা সেখান থেকে যাবে কি যাবে না। আমরা মানে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেবো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাদের ইচ্ছা অনিচ্ছা, তাদের বক্তব্য, তাদের কণ্ঠস্বর কোনো কিছুই তো কারো কান পর্যন্ত পৌঁছচ্ছে বলে মনে হচ্ছে না। তবে 30 দিনের যে স্থিতাবস্থার বিষয়টা এসেছে হাইকোর্টের আদেশ, এটা 30 দিনের স্থিতাবস্থা কেন? আদালতের বলা উচিত ছিল যে যতদিন পর্যন্ত না তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা না করা হচ্ছে ততদিন পর্যন্ত তাদেরকে তোলা যাবে না। 30 দিন পরে কি হবে? এই আলোচনা শেষ করবো, তবে তার আগে অবশ্যই অ্যাডভোকেট রানা দাশগুপ্ত আরেকবার আপনার কাছে আসতে চাই। সত্যিকার অর্থে তো 30 দিনের পরে কি হবে? ধন্যবাদ। মশিউল আলম সাহেব যে কথাটি বলেছেন, আমি মশিউল আলম সাহেবের বক্তব্যের সাথে একমত। আমরা যদি নাগরিক অধিকারটিকে আমরা যদি সংরক্ষণ করতে চাই, এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী গত 2024 সালের নির্বাচনের আগে তিনি যে ইশতেহারটি প্রকাশ করেছেন সেখানে একটি অঙ্গীকার আছে। সেই অঙ্গীকারে পরিষ্কারভাবে বলা হয়েছে আমাদের যারা পরিজন, দলিত এবং অনগ্রসর জনগোষ্ঠী, তাদের শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, তাদের আবাসন, এই সবগুলো নিয়েই সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে। এখন একদিকে সরকারের অঙ্গীকার আছে, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার আছে, তার আশ্রয়ন প্রকল্প চলছে, আর অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই সিদ্ধান্তটি, সেটি আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিপরীত শুধু নয়, এটি সাংঘর্ষিক। আমি মশিউল আলম সাহেবের বক্তব্যের সাথে আমি যাব কি যাব না সেটা আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, তারাও বলেছে আমরা যাব, কিন্তু এক জায়গায় আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক, এটি তাদের অধিকার। এই অধিকারটি এবং আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিভিন্ন রায়েই আছে এইভাবে জোর জবরদস্তি করে কাউকে উচ্ছেদ করা যাবে না। যেখানে তারা বংশ পরম্পরায় তারা কিন্তু রয়েছে, এরা কিন্তু সব জাত সুইপার, এরা 400 বছর ধরে এই পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে আসছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে আজকে আমরাও সবাই মিলেই বলতে চাই যে পরিজন পল্লীর মানুষের যে অধিকার এবং তাদের যে দাবি, এই দাবিটি ন্যায্য দাবি, এই ন্যায্য দাবিকে মেনে নেওয়া আজকে কর্তৃপক্ষের জন্য অবশ্যই প্রয়োজন। আর এক সপ্তাহ আর 1 মাসের জন্য সময় দেওয়া হচ্ছে, এটা ঢাকা সিটি কর্পোরেশনকে নোটিশ দেওয়া হয়েছে, তারা অ্যাপিয়ার করবে, তাদেরকে বলা হয়েছে আপনারা জবাব দেন। অতএব সেখানে আমি মনে করি যে উচ্চতর আদালতের যে নিয়ম অনুযায়ী এই 1 সপ্তাহের স্থগিতাদেশটা এটা ক্রমশই বাড়তে থাকবে বলেই আমার কাছে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই আলোচনা আমাদের শেষ করতে হচ্ছে এ পর্যায়ে। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, এত রাতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন।